বিপিএলকে বিশ্বমানের দেখতে চান বর্তমান কাপ্তান তামিম ইকবাল বলছেন আইপিএল পিএসএলকে অনুসরণ করে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য 5-এর বেশি খেলোয়াড় ধরে রাখার নিয়ম চালু করলে বাড়বে খেলার মান আর দর্শকদের উপস্থিতি। দুর্নীতি এবং ফিক্সিং ইস্যুতে বিসিবিকে আরও কঠোর হওয়ার আহ্বান তার। ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়ার ক্ষেত্রেও খেলাযোগের মাধ্যমে বিসিবিকে নিজের ভাবনা জানিয়েছেন তামিম ইকবাল। সাইফুরুপের রিপোর্ট। গুলোকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। বিসিবি একদম নো ননসেন্স পলিসিতে যেতে হবে। আমি নিজেও জানি না যে নেক্সট ইয়ার আবার কি নিয়ম আসবে, কোন রিটেনশন আসবে, আমি কোন টিমে খেলবো জানি না। হ্যাট্রিক শিরোপা জিতে বুনো উল্লাস করার অপেক্ষায় বরিশালের মনুরা, অথচ ওদের নেতা তামিমের চোখে মুখে দুশ্চিন্তা। তবে কি নতুন বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে দেখা যাবে না ক্যাপ্টেন জিনিয়াসকে? বিপিএল রেখে চলুন ঘুরে আসি আইপিএলে। রাঁচির এমএস ধোনি চেন্নাইবাসীর কাছে প্রিয় থালা। তামিল ভাষায় থালা অর্থ নেতা। মাঠে হলুদ জার্সিতে এমএসডিকে দেখতে পাগলের মতো ছুটে আসে ওরা। দক্ষিণ ভারতের আরেক ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বলতেই দিল্লির বিরাট কোহলিকে নিয়ে রব উঠে, কারণ দীর্ঘদিন ধরেই ওরা একই দলে খেলে যাচ্ছে, বড় ব্র্যান্ডে রূপ নিয়েছে। তামিমের মতে এই জায়গাতেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সবচেয়ে সাকসেসফুল টুর্নামেন্টগুলো কারা? আইপিএল, সিপিএল, পিএসএল, বিগ ব্যাশ হতে পারে। এগুলোতে একটা খুব কমন টার্ম আছে। আপনার টিম, নতুন টিম আসুক বা পুরান টিম আসুক, যাই আসুক, রিটেনশন থাকে 6টা থেকে 8টা। রিটেনশন 6টা থেকে 8টা কী কারণে থাকে? বিকজ ফর এক্সাম্পল ফরচুন বরিশালে এখন সবাই জানে যে কারা কারা লাস্ট 2 বছর ধরে খেলছে। ওদেরকে দেখে কিন্তু মানুষজন আসে, ওদেরকে দেখে কিন্তু টিমটাকে সাপোর্ট করে। দিস ইজ হাউ ইউ বিল্ড দ্য ব্র্যান্ড। ফরচুন বরিশাল ব্র্যান্ডও এটার থেকে বিল্ড হয়, বিপিএলও এটার থেকে বিল্ড হয়। আপনি যদি প্রতিটা বছর 2টা রিটেনশন, একটাও রিটেনশন না 3টা রিটেনশন করেন, তখন কিন্তু ফ্যান্সরাও কনফিউজড হয়ে যায়। আমরা কী কারণে এখন পর্যন্ত অ্যাপার্ট ফ্রম ফরচুন বরিশাল কেন ঢাকার সাপোর্টার দেখি না, কেন চিটাগংয়ের ডাইহার্ট সাপোর্টার্স দেখি না? যারা সাকসেসফুল মডেল চালাচ্ছে ওরা তো বুঝে শুনেই কাজটা করতেছে। তো এই জিনিসটা আমরা কেন করি না? আমার কাছে মনে হয় 6টা, 8টা, 10টা রিটেনশন দেওয়া উচিত মিনিমাম। তাহলে হবে কি, সবাই জানে যে ওকে, আমি মাহমুদুল্লাহ রিয়াদের ফ্যান, আমি মুশফিকুর রহিমের ফ্যান, আমার টিম হলো এটা, আমি এই টিমকে সাপোর্ট করব। আমি তানজিদ তামিমের ফ্যান, লিটন দাসের ফ্যান, আমার টিম এটা, আমি এই টিমে সাপোর্ট করব। আমি যখন একটা স্পন্সরের সাথে কথা বলতে যাই ফরচুন বরিশালের জন্য, আমি 1 বছরের বেশি কথাই বলতে পারি না, কারণ আমি নিজেও জানি না যে নেক্সট ইয়ার আবার কি নিয়ম আসবে, কোন রিটেনশন আসবে, আমি কোন টিমে খেলবো জানি না। অনেকেই বলে বিপিএলে খেলার চেয়ে ধুলা বেশি। গেল কয়েক আসরেই অনেকগুলো সন্দেহজনক ঘটনাও ঘটেছে। শুধু ক্রিকেটার নয়, ফ্র্যাঞ্চাইজি ওনার ও ম্যানেজমেন্টের সদস্যদের নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টা তামিমকে কতটা পোড়ায়? বিসিবি একদম নো ননসেন্স পলিসিতে যেতে হবে, যে যদি কারোর কাছে যেটা মনে হয় স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে। বিকজ আপনি যদি এই জিনিসগুলোকে এখনই লেট গো করা শুরু করেন, এটা একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে যাবে, তখন আর এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না। কালপ্রিটগুলোকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। ওয়াই নট? আপনি যদি শাস্তিই না দেন তাহলে লাভ কি? বিপিএলে ঢাকা, চট্টগ্রাম সহ একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিকানায় কোন বছরে কারা যে থাকে বোঝা বড় দায়। অপেশাদারিত্ব দেখা যায়। একটা ফ্র্যাঞ্চাইজ ওনার, তার ইয়ারলি টার্ন ওভার 10 কোটি টাকা, কিন্তু বিপিএলে তার খরচ হচ্ছে 12 কোটি টাকা। এটা তো ম্যাচ করে না ভাই। ওই অ্যাপ্লাই করা বা ওদেরকে আপনার কাছে আসার ওয়েট করেন না, আপনারা যান বড় বড় কোম্পানির কাছে। লেটস সে মেঘনা গ্রুপ, লেটস সে সিটি, লেটস সে আবুল খায়ের গ্রুপ। ওনারা যখন ফ্র্যাঞ্চাইজ ওন করা শুরু করবেন, আমরা সবাই জানবো যে ওনাদের জন্য এই অ্যামাউন্টটা খরচ করা খুব বেশি বড় ব্যাপার না। যখনই একজন আননোন আসেন, তখন আমাদের মনে একটা কোয়েশ্চেন এসে যায় যে আসলে কে কি এ না। সো মাই অ্যাডভাইস উইল বি, রাদার দেন দে কামিং টু ইউ, ইউ গো টু দেম। ওদেরকে অ্যাপ্রোচ করেন, বুঝেন, বিকজ বাংলাদেশ ক্রিকেট ইজ প্রবলি ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ। সাইফুল রূপক, ৭১। দর্শক, বিপিএল নিয়ে বিতর্ক, আক্ষেপ সবকিছু নিয়ে তামিম ইকবাল কথা বলছিলেন। আমরা এইসব নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। বিপিএল আসুক না আসুক, বিপিএল নিয়ে কথা বলতে গেলেই বিতর্কটা মাথায় আসে। আপনার নিশ্চয়ই মনে আছে, বছর 2 আগে সাকিব আল হাসান একবার একটা কোম্পানির একদিনের জন্য সিইও হয়েছিলেন। তখন তিনি সেদিন বলেছিলেন যে সদিচ্ছা থাকলে সবই সম্ভব, আর বিপিএল ঠিক করতে 3 মাসের বেশি লাগার কথা না, কিন্তু চাই কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আসলেই কি তাই? ডেফিনেটলি আপনার আন্তরিকতার ব্যাপারটা হচ্ছে যে আপনি কতটা পেশাদারিত্বের সঙ্গে বিষয়টাকে আপনি নিচ্ছেন এবং সেটাকে রান করতে চান। আপনার একটা হচ্ছে যে
ইসমাইল হায়দার মল্লিক একটা কথা বলতেন, এখান থেকে আমরা এই টুর্নামেন্টটাকে পেশাদারিত্বের জায়গায় নিতে চাই না, এটাকে আমরা পাইপলাইন হিসেবে ব্যবহার করতে চাই। পাইপলাইন হিসেবে ব্যবহার করতে হলে তো সেটাকে পেশাদারিত্বের জায়গায় নিতে হবে। পেশাদারিত্ব যখন কোনো প্রতিষ্ঠানে থাকবে না, বা যে কোনো গেমস স্পোর্টস যাই বলেন না কেন, এখন এটা তো একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, প্রথমে তো এটা পেশাদারিত্ব বলি, তো ফ্র্যাঞ্চাইজি বলি, তো এখানে পেশাদারিত্বের আনতে হবে আপনাকে। আর এটা বাণিজ্যিক দিকটা যখন থাকবে তখন কম্পিটিটিভনেসটাও বেড়ে যাবে এবং দেশি বিদেশি প্লেয়াররা খেলে, এখানে সব মিলিয়ে যে কম্পিটিশনটা আসে সেই জন্য এই জায়গাটায় সর্বোচ্চ ফোকাস দেওয়া উচিত। এবং এখানে যতটা আপনার এই ইনভলভমেন্ট থেকে এবং প্রয়োজন বোধে বিদেশি কোনো এজেন্ট যেটা এখন করতে যাচ্ছে তাদেরকে দিয়ে হলে এটা মার্কেটিং প্লাস অন্য যেসব রেভিনিউ ভায়াবেল করা যায়, সেই জায়গায় আপনি যদি রেভিনিউ শেয়ারিং প্রসেসটা যদি ঠিকমতো করা যায়, যেটা ফারুক সাহেব রেভিনিউ তো হলে তারপর শেয়ার, মানে যদি সেটা হয়, আমরা যদি একটু মানে বিসিবির কর্তাদেরকে বিপিএল নিয়ে প্রশ্ন করলেই তারা বলে সবার আগে হচ্ছে আইপিএল, তারপরেই বিপিএল এর অবস্থান। আমরা যদি একটু ব্র্যান্ড ভ্যালিউ দেখি, সেখানে আইপিএল এর এখন ব্র্যান্ড ভ্যালিউ হচ্ছে 2,25,934 কোটি টাকারও বেশি। বাংলাদেশের বিপিএল এর কোনো ব্র্যান্ড ভ্যালিউ আমরা খুঁজে পাই না, যদি আমরা খুঁজতে যাই। ব্র্যান্ডই হতে পারেনি আলটিমেটলি বিপিএল, তো ব্র্যান্ড না হলে তার ভ্যালিউ আসবে কোত্থেকে, রেভিনিউ বা কতটা হবে? তামিম ইকবাল যেটা বলছিলেন যে একটা কোম্পানির যে ইনকাম হয় বছর জুড়ে, সে তার চেয়ে বেশি খরচ হয়ে যায় বিপিএলে, তো তিনি কেনই আসবে? কেন সাস্টেনেবল কোনো গ্রুপ আসবে এখানে ইনভেস্ট করতে? বা কেনই আবার তারা আসলে ব্যাক টু ব্যাকই আসবে? সবকিছু মিলে এই জায়গাতেও তো অনেক বড় একটা সমস্যা। দেখেন, বিপিএল এর সবচেয়ে বড় দুর্বলতা হলো ফ্র্যাঞ্চাইজিদেরকে ঠিক মতো রাখতে না পারা। অর্থাৎ প্রতি বছর আপনার দেখবেন যে নাম চেঞ্জ হয়, অর্থাৎ এক একটা কোম্পানি আসে এবং ভুইফোর কোম্পানি, দেখবেন যে এখানে কোনো স্টেবল কোম্পানি নেই। যেটা আপনার আগে যেগুলি ছিল মাঝখানে 17 সাল থেকে আপনার 15 সাল থেকে বেসিক্যালি শুরু হয়েছিল এবং 17 সালের দিক থেকে 21 সাল পর্যন্ত কিন্তু একটা 20 সাল পর্যন্ত একটা স্টেবল জায়গা ছিল এবং বড় বড় কোম্পানিগুলি ছিল, তাদেরকে আপনি ধরে রাখেননি বিকজ অফ তারা চেয়েছিলেন যে আপনি রেভিনিউ শেয়ার করেন। আপনি চাইলেই ভালোভাবে, যদি আন্ডারহ্যান্ড ডিলিংটা আপনার না থাকতো, আপনি যদি অসৎ না হতেন, তাহলে ডেফিনেটলি এখান থেকে অর্থ উপার্জন করে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে এটাকে একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা আপনি করেননি বিকজ অফ আপনি ব্যক্তিগত স্বার্থ এখানে রেখেছেন, যে কারণে আপনি হয়তো 500 কোটি টাকার 400 কোটি টাকার মালিক হতে পেরেছেন, কিংবা আপনার অন্য কোনো কিছু করে বিদেশে পাচার করতে পেরেছেন। আলটিমেটলি এই বিপিএলটাকে 11টা আসর গিয়েছে, আপনি বলেন ফার্স্ট আসরে যে খেলেছে সেই দলটাকে একটা দল আছে? আইপিএলে আছে। আইপিএল এই পৃথিবীতে ক্রিকেটে যে ফ্র্যাঞ্চাইজি লিগ হলো, প্রথম ছিল আইপিএল। আপনার বিগ ব্যাশ কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ যেভাবে হয়েছে, ওদের ওখানে একটা সিস্টেম ডিফারেন্ট একটু। সেই জায়গা থেকে আইপিএল এর পরবর্তীতে চালু হলো বিপিএল। বিপিএল যখন 2012 সালে চালু হয়, তখন ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু বলেছিল তোমরা এটা চালু করো না, তোমাদের যত রকমের ফ্যাসিলিটি দিতে হয় দেবো। কিন্তু সাবেক যে সভাপতি ছিলেন কামাল সাহেব, তিনি জোর করে এক প্রকারে এটা চালু করলেন। কিন্তু তিনি যদি থাকতেন কিংবা তার মতো যদি ডাইনামিক কেউ থাকতো, তাহলে বিপিএল ঠিক অন্য জায়গায় নেওয়া সম্ভব হতো। ইসমাইল হায়দার মল্লিকরা এই জায়গায় কিন্তু একটু, আপনি যেটা শুরুতেই বলেছেন, তারা তো আসলে বুঝতেই পারছে না যে এখানে যে প্রফেশনালিজমের জায়গাটা সবার আগে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাই আসলে তারা ওভারলুক করে যাচ্ছে। তাহলে আসলে এই জায়গায় কিভাবে কাজ হবে? আমরা যদি একটু দেখি, এবার তো শুনছি, গেল বছর আমরা শুনেছিলাম যে অন্য যে কোনো বিপিএলকে ছাড়িয়ে যাবে লাস্ট ইয়ার, যদি আসলে হিসেব নিকেশ তা বলে না। এবার অনেকটাই আশা করা হচ্ছে যে হয়তো আগের বারের চেয়ে একটু চিত্রটা আলাদা হবে। আপনি এক্সপেক্ট করেন কিনা, বা কোন কোন জায়গায় আসলে যদি এখন উন্নতি করে, তাহলে সামনের যে বিপিএলটা আছে সেখানে ভালো করার সুযোগ আছে? দেখুন, সর্বপ্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে দলগুলো আপনি নেবেন, 6টা দল নিয়ে করেন। আপনি যেহেতু বাংলাদেশের ভলিউম কম, প্লেয়ার্স ভলিউম কম, এবং অর্থনৈতিক মার্কেটও যে আছে, ইকোনমিক মার্কেটটা খুব ছোট, বিজনেস মার্কেট, সেই জায়গা থেকে আপনি চিন্তা করবেন 6টা ফ্র্যাঞ্চাইজি থাকবে এবং 6টা ফ্র্যাঞ্চাইজিকে আপনার সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়, এবং যারা আসবে তারা যেন একটা রিনাউন্ড, যেটা তামিম ইকবাল বললেন, রিনাউন্ড কোম্পানিগুলি আসে এবং আপনি যান তাদের কাছে। এখানে বাংলাদেশে কিন্তু অনেকগুলি 10-12টা রিনাউন্ড কোম্পানি আছে যারা কিন্তু এইসব জায়গায় ইনভেস্ট করতে পারে, এবং এই ইনভেস্ট আবার ফিরিয়ে নেওয়ার মতো, বা তাদের যে স্পন্সরগুলি রয়েছে তাদের কোম্পানি তো বিভিন্ন মার্কেটিং ইতে কাজ করে, তো সেই রকম তারা যদি চায় নিজেদের প্রচারটা কিন্তু ওই বিপিএল এর মাধ্যমে করতে পারে, ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে। সেই জায়গায় আমি মনে করি সর্বপ্রথম এই জায়গায় নামগুলো স্থির থাকবে এবং এটা পরিবর্তন হবে না কখনোই। আপনি ফ্র্যাঞ্চাইজির ওনার চেঞ্জ হতে পারে, শেয়ার চেঞ্জ হতে পারে, বাট নাম পরিবর্তন হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার মার্কেটিংটা ফুল ফ্লেজে করতে হবে। এই 28 কোটি টাকা আমি যখন
এই প্রোডাকশনের সঙ্গে ছিলাম বিপিএলে, তো তখন আমি দেখেছি যে 28 কোটি টাকা আপনার 2012-14 সাল 15 সালের দিকে দেওয়া হয়েছে, আপনি এখনও টিভি রাইটসের ভ্যালু 28 কোটি টাকা। হাউ কাম? ডলারের দাম কোথায় চলে গেছে? বাংলাদেশ এই মার্কেটিং অনেক বড় হয়েছে, কিন্তু আপনি 28 কোটি টাকাই রেখে দিচ্ছেন এবং সেই টাকাও দেয় না সবাই মানে পুরোপুরি। এইটা একটা গেল। আরেকটা হচ্ছে যে আপনার ফ্র্যাঞ্চাইজিদের কিভাবে মার্কেটিং করতে পারে, তাদের এই জায়গাটাও বিসিবিকে সাপোর্ট দিতে হবে, যে হাউ দে ক্যান আর্ন, মানে তারা কিভাবে তাদের ভ্যালুটাকে, ব্র্যান্ডটাকে পাবলিকের কাছে দিতে পারে। সবচেয়ে তামিম কিন্তু এখানে একটা দারুণ কথা বলেছেন যে আপনি রিটেনশনে যদি 3টা প্লেয়ার রেখেছেন, এখানে যদি 7 জন প্লেয়ার থাকে, মানুষ জানে যে 7 জন প্লেয়ার বা 8 জন প্লেয়ার কারা খেলবেন এখানে। এই প্লেয়ারদেরকে কেন্দ্র করে তারা কিন্তু ব্র্যান্ডের যে প্রচারণার জন্য যে কাজগুলি করে সেটাকে করতে পারবে। আমরা কিন্তু কোনো ফ্যান বেজ দেখি না, যেটা হচ্ছে আইপিএল এর সবথেকে বড় একটা স্টেক হচ্ছে স্টেক হোল্ডার যারা, তারা এবং খেলাটাকে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে এন্টারটেইনিং এর যে ব্যাপারটা থাকে, সেইটাই মিসিং আসলে আমাদের এখানে। এবং যেটা তামিম ভাই বললেন, রিটেনশন নেই বলেই তো আসলে, কারণ তামিমকে সাপোর্ট করে, তামিম কোন দলের হয়ে খেলবেন সেটা তো আসলে আমরা কেউই জানি না। এক সিলেটের নামই চেঞ্জ হয়েছে খুব সম্ভবত 6 বার, ঢাকার মালিকই খুঁজে পাওয়া যায় না, বিসিবিকে নিতে হয় দায়িত্ব। কিছুদিন আগে আমার শোতেই এসেছিলেন মাহবুব আনাম, তার উপর তো এবার বিপিএল এর সব দায়িত্ব দেওয়া হয়েছিল। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছেন সব দোষ আসলে বিসিবির। তিনিও তো বিসিবিরই ছিলেন। হ্যাঁ, বিসিবির, বাট সিস্টেমটা হলো যে যারা আপনার যে পজিশনে থাকবেন, আপনার গভর্নিং কাউন্সিল হলো এটা সোল অথরিটি হওয়া উচিত এবং গভর্নিং কাউন্সিলের জবাবদিহিতার ভিতরে থাকা উচিত। যারা ছিলেন মেম্বার সেক্রেটারি এবং চেয়ারম্যান যিনি ছিলেন, আপনার তো জানেন রাজনৈতিক কারণে তাদের কিন্তু প্রভাবটা অনেক বেশি ছিল এবং মেম্বার সেক্রেটারি পাওয়ার ছিল প্রেসিডেন্টের কারণে, আর চেয়ারম্যান ছিলেন তিনি রাষ্ট্রেরই সরকার প্রধানের কাজী। তো সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, তাদেরকে কেউ ঘাটাতো না এবং তারা যা খুশি তাই করতে পারতেন। এই যে যা খুশি তাই করতে পারা, যে কোনো সিদ্ধান্ত নেওয়া, ইচ্ছা মতো পরিবর্তন করা, সেটা কিন্তু ভালো হয়নি। আপনার যদি বিপিএল এর প্রথম আসর কথা চিন্তা করেন, সেই বিপিএল এর প্রথম আসরে অনৈতিকভাবে, ওইটা জন্মই কিন্তু মানে আজম পাপের মতো আর কি, ভুল দিয়ে শুরু। ফাইনালে সেমিফাইনাল খেলার কথা আপনার চট্টগ্রামের চিটাগং কিংস যেটা লাস্ট ইয়ারে খেললো তাদের, কিন্তু আনফর্চুনেটলি আপনি যখন তাদেরকে ফ্র্যাঞ্চাইজি দিয়েছেন তখন তার লিগ্যাল অনুযায়ী তাকে যে রাইটসটা রয়েছে সেটা দেওয়া উচিত ছিল, সেটা না দিয়ে আলিফ গ্রুপকে আপনি, বরিশাল বুলস, তাকে আপনি দিলেন, খেলতে দিলেন। দ্যাট ওয়াজ রং এবং ওখান থেকেই অনিয়মের সূত্রপাত এবং এখনও অনিয়ম কিন্তু চলেই আসছে। আমরা মনে করি যে এইসব জায়গায় মাহবুব ভাই যেটা বলেছেন, উনি হয়তো পাওয়ার ছিল না তখন, তিনি বলতে পারেনি। এখন সংস্কারের সুযোগ এসেছে, আমরা দেখতে চাই উনি সর্বোচ্চটা করে বাংলাদেশের এই প্রিমিয়ার লিগটাকে, যেহেতু এখান থেকে খেলোয়াড়দের তুলে আনার এবং ইন্টারন্যাশনাল একটা ভাইব দেওয়ার সুযোগ রয়েছে। ভাইব কেন? আপনার এখানে বিদেশি অনেক তারকা ক্রিকেটার খেলেন এবং সেই জায়গাটাও ফ্র্যাঞ্চাইজিদেরকে এইরকম একটা ইন্স্যুরেন্স দেবেন, আপনি 5-6 বছরের মধ্যে কিভাবে প্রফিটেবল হবেন, সেই জায়গায় তারাও যেমন কাজ করবে, তেমনি বিসিবি তাদেরকে সহযোগিতা করবে এবং রেভিনিউ শেয়ারিং, যেটা ফারুক সাহেব টিকেটিং রাইটস থেকে, টিকেটিং সেলিং রাইটস থেকে আপনার যে রেভিনিউটা হয় সেটার একটা পোর্শন কিন্তু দিয়ে গেছেন। আমি বিশ্বাস করি এই বোর্ড যারা এখন বর্তমানে গভর্নিং কাউন্সিল আছে, এবং আশা করব তারাও এটাকে আরও কিভাবে বাড়ানো যায়। এখন গতবার যদি 55 লাখ দিয়ে থাকেন, তাহলে নেক্সট টাইম অন্তত চ্যাম্পিয়ন এবং ফাইনাল যে দুটা দল খেলবে তাদেরকে অন্তত আপনি 1 কোটি টাকা দিবেন, তার পরের বছর গিয়ে এটাকে আপনি 2 কোটি করবেন। এইভাবে যদি বাড়ান তাহলে 6 বছর বা 7 বছর পরে গিয়ে সে দেখবে যে আমি যদি 50% কাভার করতে পারি আর অ্যাড থেকে আরও 15% আনতে পারি, তাহলে আমার হলো ইভেন্ট, এবং 10 বছরের মধ্যে সে দেখবে যে আমি প্রফিটে যাব। সো এই কাজটা এখনই করতে হবে। আর একটা যেটা বললেন সেটা হচ্ছে যে প্লেয়ার, যেটা বললেন, আর এই স্টেশন শুধুমাত্র চিটাগং, সিলেট আর ঢাকাতে বিপিএল হলে আপনি কোনোদিনই এটা মানে প্রসার হবে না। আরও একটা ব্যাপার তো আছেই, আমরা দেখি একই মাঠে 6-7টা দল একসাথে প্র্যাকটিস করছে, মানে এটা তো আসলে কোনোভাবেই আসলে মানে কে কাহার আমরা আসলে কেউই জানতে পারি না। আপনার এক ইউজ হতে হতে এই একাডেমি মাঠ, এটা মনে হয় যে একটা মানে ইউজের ফলে ওখানে ধুলো উঠতে থাকে। এইরকম কন্ডিশনে খেলে কোনো দিন ক্রিকেটের ডেভেলপমেন্ট হবে না। আপনার প্রথমত ফ্র্যাঞ্চাইজিদের ওই রকম সুযোগ দেন না। আপনি ধরেন ফরচুন বরিশালের কথাই যদি বলেন, কিংবা চিটাগং কিংসের কথা বলেন, চিটাগংয়ে তো মাঠ আছে, তাদেরকে ওখানে ক্যাম্প করবে, তারা ওখানে প্র্যাকটিস করবে, আপনি ওই ভেন্যুটা রেডি করে দিবেন, তোমরা এখানে প্র্যাকটিস করো। আস্তে আস্তে তারা যদি আপনি ফিক্সড ফ্র্যাঞ্চাইজি রাখেন তাহলে আপনি সেই কাজটা তারা করবে। যদিও আমি মনে করি যে লাস্ট ইয়ারে যারা আপনার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কিংবা ডিফল্টার হিসেবে ছিল, যারা প্রথম থেকে ডিফল্টার
এখন পর্যন্ত চিটাগংয়ের বিরুদ্ধে দেখেন আপনার ডিফল্টেড রয়েছে প্রথম বিপিএল এ যারা ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স, আই ক্যান রিমেম্বার। তো ঢাকা গ্ল্যাডিয়েটর্স এখনো আরবিট্রেশন চলছে, বিসিবিকে এখানেও পয়সা খরচ করতে হচ্ছে। সো এইরকম ডিফল্টার হবে না, এরকম ফ্র্যাঞ্চাইজিকে আপনি নেবেন এবং তাদেরকে তাদের ডিভিশনে আপনি ভেন্যু ঠিক করে দিবেন, তারা ওখানে প্র্যাকটিস করবে, এসে শুধুমাত্র ম্যাচগুলি খেলবে। এবং যে কোনো ফ্র্যাঞ্চাইজি আছে আজকে যদি আপনি মনে করেন যে সিলেটে এবং চট্টগ্রামে ঢাকায় 3টা জায়গায় রেগুলার হচ্ছে, আপনি এখান থেকে এবার চেঞ্জ করেন, প্রয়োজন বোধে একটা ভেন্যু সিলেটকে অথবা চিটাগংকে অফ করেন, করে আপনি অন্য একটা ভেন্যুতে নিয়ে যান, হয় বরিশালে নেন বা অন্য যেসব জায়গায় আপনার ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, বুঝলাম যে আপনার ফ্যাসিলিটি কম, সেগুলিকে বাড়ানো যায় কিভাবে, প্লেয়ার্স ফ্যাসিলিটি বা হোটেল ম্যানেজমেন্ট বা ওইসব এলাকায় যখন আপনি একবার যাবেন, খুলনাতে তো বিপিএল হয়েছে সেকেন্ড টাইম, তো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম হতে পারলে এখন কেন হতে পারবে না, এখন আর বেশি হওয়ার কথা। তাতে আপনাদের মাঠও ডেভেলপ করবে, বিসিবি ক্রিকেটের উন্নয়ন হবে এবং অবকাঠামোগত ডেভেলপমেন্টটা সার্বিকভাবে বাংলাদেশের ক্রিকেটকে বুস্ট করবে। সো আপনি বিপিএলকে এখন 7 নাম্বার কিংবা 8 নাম্বার একটা ফ্র্যাঞ্চাইজি লিগও না, অথচ ছিল এটা সেকেন্ড পপুলার একটা টুর্নামেন্ট এবং প্রথম দিকে যে পরিমাণে 15 সাল 17 সাল পর্যন্ত ওয়ার্ল্ডের সেরা সেরা ক্রিকেটার এখানে খেলে গেছেন। তো এই সেরা সেরা ক্রিকেটাররা যদি খেলতে পারেন, আপনাকে প্ল্যান করে যদি আপনি 5-6 বছরের প্রোগ্রাম দিতে পারেন এবং আপনার সেটাকে রান করতে পারেন, তাহলে দেখবেন যে বিশ্বের সেরা সেরা খেলোয়াড়গুলোকেই এই তামিম ইকবালরা বা অন্য যারা ম্যানেজমেন্টে থাকবেন তারা ঠিকই এখানে নিয়ে আসবেন এবং ওনারা যখন আসবেন তখন বাংলাদেশের ক্রিকেট অটোমেটিক ডেভেলপ করবে, যেটা আজকে ভারতের দিকে তাকিয়ে দেখেন, বিগ ব্যাশের দিকে তাকিয়ে দেখেন অস্ট্রেলিয়া। একেবারে আমাদের কত পরে এসছে এলপিএল পিএসএল, কিন্তু তারা আজকে কোথায় চলে গেছে তাদের সবকিছু দিয়ে। কিন্তু আমরা আসলে নিজেদের দোষেই, যেটা আসলে আপনি বলছিলেন বা সাকিব আল হাসানের সেই কথাটা দিয়ে যদি আবার শেষ করতে যাই, যে চায় কিনা কেউ নাকি আসলে সবাই নিজের পকেট ভরার জন্য এখানে আসে, সেটাও দেখার ব্যাপার। এবং প্রফেশনালিজম যেটা না থাকলে আসলে কোনো কাজই সম্ভব না, সেইটা না থাকলে আসলে এটাতেও আসলে আমরা হয়তো সেই বিপিএল এর সুদিন যে ফেরার কথা আমরা সবসময় বলি, সেটা আসলে সম্ভব না। সেকাদার আলী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার